জয়েন করে গেছে নাকি কেউ বাকি আছে? এবার দেখো গ্রুপে। বললাম সবাই কি জয়েন করে গেছে নাকি কেউ বাকি আছে, একবার দেখো তাহলে স্টার্ট করব। আচ্ছা। আচ্ছা, কার কার কাছে টার্গেট হাই আছে গো? কারোর কাছে কি টার্গেট হাই আছে? আচ্ছা, অনেকের কাছেই তো আছে। এখন আমার ফোন থেকে না যাচ্ছে না, অনেকটা বড় তো পিডিএফটা, হ্যাঁ 8 এডিশনই বলছি। একটু কোয়েশ্চেনের যে পার্টটা আছে না, এমসিকিউ এর যে পার্টটা, ওটা একটু কেউ পিডিএফ করে পাঠিও তো গ্রুপে। কেউ মানে অবশ্য করে পাঠাবে, ঠিক আছে? যার অনেকজনের কাছেই তো আছে দেখছি, অবশ্যই করে কেউ একটা পিডিএফ করে পাঠাবে, ঠিক আছে? তোমাদের যে গ্রুপ আছে সেখানে। হ্যাঁ, মেন্টালের ওই আমার 8 এডিশন অনুযায়ী তোমার, দাঁড়াও এক সেকেন্ড। আমারটা 7th এডিশন, আমারটা আবার 8 না। আমারটা 7th এডিশনের পেজ হচ্ছে তোমার 886 থেকে। যার কাছে 8th এডিশন আছে সে 8টি পাঠিও, অসুবিধা নেই। এমসিকিউ এর পার্টটা পাঠিও, ঠিক আছে? হ্যাঁ, মেন্টালের সাইকিয়াট্রিকের তোমাদের গ্রুপে পাঠিও, তাহলে তোমরা একটু পড়তে পারবে যাদের কাছে নেই, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সবাই পড়ে এসেছো? সবাই পড়ে এসেছো? পড়া দিয়েছিলাম থেরাপি আর আইসিডি-10 এর ক্লাসিফিকেশনটা, সব সব জায়গা থেকে পড়েছো? ঠিক আছে, তাহলে পড়াটা ধরি। তো ঠিক আছে, সবাই বই বন্ধ করো। The act of purging or purification or elimination, ঠিক আছে? The act of purging or purification or elimination of complex emotions by bringing it to consciousness and affording to expression. বাবা, এত স্পিড! ইমপ্রেসড হয়ে গেলাম। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। Which of the following is not true regarding brief cognitive therapy? Option A, it puts greater emphasis on the cause of the problem. Option B, it uses here and now approach. কোয়েশ্চেনটাই তো শেষ হচ্ছে না। না, সবাই বুঝতে পেরেছো তো? কেউ যদি বুঝতে না পারো বলো, মানে সবাই উত্তর দিয়ে দিচ্ছে বলে তোমরাও ভেবে নিলে যে দিয়ে দিচ্ছে, আমি আর কি করে লজ্জা পাবো বলতে। Question হলো, which of the following is not true regarding the brief cognitive therapy? স্ক্রিন দেখাচ্ছে না। যে শুনতে পাচ্ছ না সে লিভ করে একবার জয়েন হয়। বলতে চেয়েছে কগ্নিটিভ থেরাপির যে ব্রিফ রয়েছে তার মধ্যে কোনটা পড়ছে না।
Option A, it puts greater emphasis on the cause of the problem. It uses here and now approach. অডিও কি হয়েছে? কথা বোঝা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন আমার কথা? কথা শোনা যাচ্ছে না আমার? দেখো এবার শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? ঠিক আছে। না না শুধু বলছো না আমি তুমি করবি তারা which of the following is not true regarding brief of cognitive therapy? Option A. It puts greater emphasis on the cause of the problem. It uses here and now approach. It uses goal-oriented approach. It uses time-limited approach. কোনটা সত্যি নয় কগনিটিভ থেরাপির মধ্যে? এবার এই শোনা যাচ্ছে? দেখো তো এবার এবার শুনতে পাচ্ছ? ঠিক আছে। কোয়েশ্চেনটা হলো which of the following is not true regarding brief cognitive therapy? কোনটা কগনিটিভ থেরাপির ট্রু বেসিস নয়? অপশন এ, it puts greater emphasis on the cause of the problem. Option B, it uses here and now approach. Option C, it uses goal oriented approach. Option D, it uses time limited approach. কোনটা হবে? কোনটা কগনিটিভ থেরাপির মধ্যে পড়ে না? কগনিটিভ থেরাপির মেন ক্যারেক্টারিস্টিক্সটা কি ছিল? অপশন এ, এটা it puts greater emphasis on the cause of the problem. cause of the problem এর ওপর এর যে greater emphasis আছে এরকম কোনো কিছু কগনিটিভ থেরাপিতে বলা ছিল না। কগনিটিভ থেরাপিতে বলা হিয়ার এন্ড নাও অ্যাপ্রোচ ছিল কগনিটিভ, হ্যাঁ, চিন্তা ভাবনা বদলানো। এটা কি ধরনের কথা? এটা কি বাচ্চা নাকি তাই যে কেউ বলেনি? কেউ বলেনি কেন? এই সবাই সবাইকে বলবে পরের দিন থেকে, কেউ তো জয়েন নাই হতে পারে, কারোর ডিউটি থাকতে পারে, কিছু না কিছু প্রবলেম থাকতে পারে। আমি তো ওটাই বললাম যে এমসিকিউ এর পিডিএফটা কার কাছে, একটা বই কি একটা ওকে বললে বই আছে, সে পাঠাবে বললে সে পাঠিয়ে দেবে, আজকে কালকের মধ্যে পাঠিয়ে দেবে এমসিকিউটা, ঠিক আছে? আর তাছাড়া এগুলো তো তোমার আমি পড়িয়েছিলাম, এগুলো পড়া থেকেই ধরছি, এগুলো সবে আমি পড়িয়েছিলাম, তোমাদের তো বলেছিলাম যে পড়তে। হ্যাঁ, দাদাকে পাঠিয়ে দিয়ে বলো যে ম্যাম বলেছেন যে এইটা একটু গ্রুপে সেন্ড করে দিতে, ঠিক আছে? ওকে, চলো। Eradication of unwanted habits by associating unpleasant condition with it is called eradication of unwanted habits by associating unpleasant condition with it is called biofeedback, aversion, কন্ডিশনিং, নাকি ডিসেন্সিটাইজেশন, নাকি ক্লাসিক্যাল কন্ডিশনিং, কোনটা হবে? কেউ বুঝতে না পারলে বলবে।
কোয়েশ্চেনটা হলো ইরাডিকেশন অফ আনওয়ান্টেড হ্যাবিটস বাই অ্যাসোসিয়েটিং আনপ্লেজেন্ট কন্ডিশন উইথ ইট ইজ কল্ড। আনওয়ান্টেড হ্যাবিটের সঙ্গে আনপ্লেজেন্ট কন্ডিশনটা তোমার আনওয়ান্টেড হ্যাবিটটাকে ইরাডিকেট করার জন্য তোমার আনপ্লেজেন্ট কোনো কন্ডিশনকে অ্যাসোসিয়েট করছো, সেটাকে কি বলে? অ্যাভার্সিভ কন্ডিশনিং। তারপরে বলো হুইচ অফ দি ফলোইং থেরাপি ইজ বেসড অন লার্নিং থিওরি? লোগোথেরাপি, বিহেভিয়ার থেরাপি, সাইকোঅ্যানালাইসিস না ইন্টারপার্সোনাল থেরাপি? কোনটা হবে? বিহেভিয়ার। বিহেভিয়ার থেরাপি। এক্সেলেন্ট। আচ্ছা, তারপরে বলো the purpose of self help group is to provide support, psychotherapy, confrontation and self awareness। কোনটা হবে? কোনটা হবে? বুঝতে পারলে না? the purpose of self help group, সেলফ হেল্প গ্রুপের পারপাসটা কি? টু প্রোভাইড সাপোর্ট, সাইকোথেরাপি না কনফ্রন্টেশন নাকি সেলফ অ্যাওয়ারনেস? বুঝতে পেরেছো যে বুঝতে পারছিলে না? আচ্ছা বলো তো, in a group therapy, members express both positive and negative feelings in the non-threatening atmosphere. Is called cognition, catharsis, apraxia, ecopraxia। কোনটা হবে? In a group therapy, members express both positive and negative feeling in a non-threatening atmosphere। এটাকে কি বলা হবে? Catharsis। The technique used in hypnosis, হিপনোসিসে কোন টেকনিক ইউজ করা হয়? হিপনোসিসে কোন টেকনিক ইউজ করা হয়? সাজেশন। আইডিয়াল সাইজ অফ গ্রুপ থেরাপি, গ্রুপ থেরাপির আইডিয়াল সাইজ কত? আইডিয়াল সাইজ অফ গ্রুপ থেরাপি? What type of the counseling is gestalt therapy? ইলেকটিভ কাউন্সিলিং, মোটিভেশনাল কাউন্সিলিং নাকি সাইকোথেরাপিউটিক কাউন্সিলিং নাকি ডিরেক্টিভ কাউন্সিলিং? কোনটা? গেস্টাল্ট থেরাপিটা কোন কাউন্সিলিং এর মধ্যে পড়ে? সাইকোথেরাপিউটিক, সাইকোথেরাপিউটিক কাউন্সিলিং। Process of altering the state of consciousness including by conditioning and skilled use of suggestion is known as, এখনই বলেছি অ্যান্সারটা, process of altering hypnosis। বুঝতে পেরেছো সবাই কোয়েশ্চেনটা? ওকে। Cognitive behavior therapy deals with unconscious motive, maladaptive assumption। আগের কোয়েশ্চেনটা বললাম যে
process of altering the state of consciousness induced by conditioning and skilled use of suggestion is called hypnosis. কোনটা জানতে চাইলে? তার আগেরটাই তো বললাম। আর এই কোয়েশ্চেনটা করলাম হচ্ছে সাইকোলজিক্যাল, যেটা বললাম সাইকোলজিক্যাল কিছু বলিনি তো আমি। সাইকোলজিক্যাল আবার কি বললাম? ওই what type of counseling is Gestalt therapy? হ্যাঁ, what type of counseling is Gestalt therapy? Elective counseling নাকি motivational counseling নাকি psychotherapeutic counseling নাকি directive counseling, কোনটা? ওটা হবে psychotherapeutic counseling। আচ্ছা, cognitive behavior deals with unconscious motive, maladaptive assumption নাকি pseudo dynamic conflict নাকি emotional consciousness of automatic thoughts? Maladaptive assumption। আচ্ছা, সেম আগের দিনের মতন অ্যাজারশনের যে কোশ্চেনটা ছিল ওই টাইপের একটা কোশ্চেন, কেউ বই খুলবে না কিন্তু। ক্লায়েন্টস ইন মিলিউ স্টেটমেন্ট হচ্ছে ক্লায়েন্টস ইন মিলিউ থেরাপি সেটিংস are encouraged to participate in activities that promote their physical and mental health. Reason হচ্ছে মিলিউ থেরাপি typically takes place in the residential setting such as psychiatric hospital or a halfway home. কি হবে? both correct, both incorrect, assertion correct, reason wrong, কোনটা হবে? both correct। Assertionটা হলো clients in Milu therapy setting are encouraged to participate in activities that promote their physical and mental health. Reasonটা হলো Milu therapy typically takes place in a residential setting such as psychiatric hospital or a halfway home. কি হবে? assertion-এর appropriate reasonটা এটা নয়, ঠিক আছে? assertion-এর appropriate দুটো স্টেটমেন্টই কারেক্ট, বোথ কারেক্ট, বাট assertion যেটা দেওয়া আছে তার appropriate reason এটা নয়। সো কি হবে, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তোমরা বোথ স্টেটমেন্ট যদি বলে অবশ্যই বোথ স্টেটমেন্ট রাইট, কিন্তু এই assertion-এর reason এটা নয়, সেই জন্য বি হবে এটা এখানে, যে তোমার both A and assertion and reason are true, but the reason is not correct explanation of the assertion. বোঝা গেল? বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? আচ্ছা, প্রাইমারি ফোকাস অফ মিলিউ থেরাপি কি? প্রাইমারি ফোকাস অফ মিলিউ থেরাপি involving community. A subject feeling about what is right and what is wrong in psychiatric medicine is said to be, কি বলা হয় সেটাকে? The subject feeling of about what is right or wrong in psychiatric medicine is said to be, কি বলা হয় সেটাকে? Morality, values, religion, bioethics, কি বলা হয়? Morality।
বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা? কোনটা রং কোনটা রাইট? সাইকিয়াট্রি মেডিসিন এটাকে কি বলা হয়? মোরালিটি বলা হয়, হুইচ ইজ রং হুইচ ইজ রাইট। আর বাকিগুলো দেখো, বায়ো এথিক্স তো তোমার লাইফ সায়েন্সের মোরাল ইনকোয়ারিটাকে বলা হয়, ভ্যালুস তো বিলিফ কে বলা হয়, আর রিলিজিয়ান এখানে হবেই না। তাহলে কি বাকি থাকলো? তাহলে বাকি থাকলো মোরালিটি। বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? দেখি এবার কেমন তোমরা পড়েছো ইয়েটা। আচ্ছা, DSM classification of mental disorder is published by DSM classification of mental disorder is published by কে করেছে? American Psychiatric Association. American Psychiatric Association. শুধু association। না, ICD আর ICD ক্লাসিফিকেশনটা, ICD টা কে দিয়েছিল? ICD according to ICD-10 classification, which code represents mania with psychotic symptom? 30.0, 30.1, 30.2, 30.3 কোনটা হবে with psychotic symptom? সব তো সবাই সব বলে ফেললে। 30.2। আর বুলিমিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা কিসের ছিল? 50. ঠিক আছে, পড়ানো স্টার্ট করি। পড়েছো মোটামুটি সবাই? হ্যাঁ, রেকর্ডিং তো অন আছে। চাইল্ড হেল্প পড়েছিলে? যতটা অব্দি পড়িয়েছিলাম আগের দিন? কোথাও কোনো প্রবলেম নেই তো? দেখা যাচ্ছে? নেক্সট টপিক হচ্ছে আবগার স্কোর আর হচ্ছে রিফ্লেক্স গুলো পড়াবো আজকে। দেখতে পাচ্ছ? সাইকিয়াট্রিকের নেক্সট টপিক গুলো। নেক্সট টপিক তাহলে সিজোফ্রেনিয়া পড়ে এসো। সিজোফ্রেনিয়া পড়ে এসো। সিজোফ্রেনিয়া আর ওসিডি পড়ে এসো। ঠিক আছে? সিজোফ্রেনিয়া আর ওসিডি। ওকে, চলো। আপকার স্কোর সবাই জানো। আপকার স্কোর কত আর কত মিনিটে নেওয়া হয়? আফটার বার্থ নিউবর্নের কত আর কত মিনিটে নেওয়া হয় আপকার স্কোর?
কে করেছিল আপকার স্কোর? কে ফার্স্ট ডেসক্রাইব করেছিল আপকার স্কোর? ভার্জিনিয়া আপগার, ঠিক তাই। আচ্ছা, 1953 তে ভার্জিনিয়া আপগার ফার্স্ট হচ্ছে তোমার এই আপগার স্কোরটা ডেসক্রাইব করেছিল। এটা কি? একটা কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট অফ নিওনেটাল কন্ডিশন অ্যাট বার্থ। একটা কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করা হয় নিওনেটালের ওপর অ্যাট বার্থে, যেটা 1 and 5 মিনিটে করা হয়ে থাকে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা বাচ্চার যখন বাচ্চাটা জন্মায় আমরা ফার্স্ট কি দেখি? অ্যাট ফার্স্ট দেখি ক্রাই, ফার্স্ট ক্রাই। প্রথমে যে গোল্ডেন 1 মিনিট রয়েছে, গোল্ডেন 1 মিনিটের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফার্স্ট ক্রাই। বাচ্চার প্রপার ক্রাই আছে কিনা। গুড ক্রাই যখনই থাকবে তখনই তোমাকে বুঝতে হবে যে স্যাটিসফ্যাক্টরি ব্রিদিং, অর্থাৎ ব্রিদিং ঠিক আছে। এই যে পুরো ব্রিদিং, রেসপিরেশন, যেটা হার্ট রেট, স্কিন কালার, সমস্ত কিছু, মাসল টোন, সমস্ত কিছু যে ইভালুয়েট করা হয় ফার্স্ট 1 মিনিট অফ লাইফে গোল্ডেন টাইমে, দ্যাট ইজ কল্ড আপগার স্কোর। এই পুরোটাই একসঙ্গে হচ্ছে বলা হয় আপগার স্কোর, যেটা তোমরা জানো 1 আর 5 মিনিটে করা হয়। সমস্ত ক্রাইটেরিয়া থাকে নিউনেটাল ডিপ্রেশন, কোনো ল্যাব, যা কিছু সায়ানোসিস, সবকিছুই ফার্স্ট 1 and 5 মিনিট, ফার্স্ট 1 মিনিটে গোল্ডেন টাইমে ধরা পড়বে এবং 5 মিনিটেও তোমার এই কোনো ডিপ্লেসমেন্ট বা কোনো তোমার ডিটাচমেন্ট বা কোনো ল্যাব এরকম টাইপের কোনো ব্যাপার থাকলে সেটা আমার এই আপগার স্কোরের মাধ্যমে ধরা পড়ে যাবে। কত কত স্কোর দেওয়া হয়? 0, 1 আর 2, এই তিনটে স্কোর থাকে। ঠিক আছে, এই তিনটে স্কোর থাকে টোটাল। হাইয়েস্ট স্কোর 10 পেতে পারে এবং লোয়েস্ট স্কোর 0 পেতে পারে। হাইয়েস্ট স্কোর সবসময় 10 পেতে পারে এবং দ্য লোয়েস্ট স্কোর 0 পেতে পারে। যদি 7 থেকে 10 এর মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে কোনো ডিপ্রেশন নেই। 7 থেকে 9 দেখবে 8, 9 ফার্স্ট একদম যখন বেবি হয় 8, 9 এরকম আপগার স্কোর ফার্স্ট 1 মিনিটে পাবে। ফার্স্ট পে 8 পেলে 10 মিনিটে 5 মিনিটে গিয়ে অনেক সময় 9, 10 এরকমও পাওয়া যায়। অর্থাৎ 7 to 10 এ কোনো ডিফিকাল্টি নেই এক্সট্রা লাইফে। যদি 4 to 6 এর মধ্যে থাকে, 4 to 6 এর মধ্যে হলো হচ্ছে মাইল্ড ডিপ্রেশন, মানে কি মডারেটলি কিছু ডিফিকাল্টি রয়েছে, ওর কিছু সামান্য কিছু তোমার হয়তো কোনো অক্সিজেন দিতে হলো, সায়ানোসিস আছে হালকা, এরকম টাইপের বা সাকশন করতে হলো। আর যদি 3 বা 3 এর বিলোতে হয় তার মানে নিওনেট হচ্ছে সেভিয়ার ডিস্ট্রেসে রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবং সবসময় তোমার 1 মিনিটে যে স্কোরটা হবে সেটা অনেক সময় 5 মিনিটের থেকে কম হতে পারে, কারণ সবে এক্সটিউটোরাইন লাইফে এসেছে, তার জন্য মিনিমাল কিছু ডিফারেন্স থাকতে পারে ইমিডিয়েটলি। সেক্ষেত্রে তোমার আবার 5 মিনিটে চেক করা হয়। হ্যাঁ, যদি আবার তুমি 1 মিনিটে 4 পেলে আমি 5 মিনিটে আবার 10 পাবো বলে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, এরকমটা নয়। ধরো তুমি 1 মিনিটে 7 বা 8 পেলে, সেক্ষেত্রে তুমি 5 মিনিটে আরেকবার চেক করে দেখতে, যখন তুমি সেখানে 8 বা 9 পেতে পারো। যদি তোমার 7 এর কম থাকে সেক্ষেত্রে তোমার 15 মিনিটস অন্তর অন্তর আরো দুবার চেক করতে হবে। যদি 7 বা 8 কম থাকে, যতক্ষণ পর্যন্ত 8 না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে 15 মিনিট অন্তর আরো দুবার চেক করতে হবে। এটা আমরা কোডিনে সাধারণত ওই 5 মিনিটেই রেখে নিই, তারপরেই যদি বেবির কোন রকম প্রবলেম থাকে নিকুতে পাঠিয়ে দিই বা সিকুতে পাঠিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এবার যেটা এই ছকটা খুবই একদম মানে প্রপার মনে রাখতে হবে। ঠিক আছে, ফার্স্টে কি আপগার্ড, এ মানে কি? এ ফর যারা লিখছো লিখতে পারছো তো? ছোট ছোট সেরকম সবাই তো সব জানোই, একবার জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা, এ ফর অ্যাপিয়ারেন্স বা স্কিন কালার, টি ফর পালস বা হার্ট রেট, জি ফর গ্রিমেস বা রিফ্লেক্স ইরিটেবিলিটি, এ ফর অ্যাক্টিভিটি বা মাসল টোন, আর ফর রেসপিরেটরি এফর্ট, কেউ লিখতে না পারলে বলবে। এ ফর অ্যাপিয়ারেন্স বা স্কিন কালার, টি ফর হার্ট রেট, জি ফর গ্রিমেস বা রিফ্লেক্স ইরিটেবিলিটি, এ ফর অ্যাক্টিভিটি বা মাসল টোন,
আর ফর রেসপিরেটরি এফোর্টস বা রেট। ফার্স্টে কি অ্যাপিয়ারেন্সে কি, যদি স্কিন কালার ব্লু বা ইয়েলো হয়, যদি ব্লু ইয়েলো বলতে পেল, পেল যদি হয় বা ব্লু হয় সেক্ষেত্রে নাম্বার কত পাবে? 0। যদি বডি নর্মাল পিঙ্ক হয় কিন্তু এক্সট্রিমিটি ব্লু মিন্স অ্যাক্রোসাইনোসিস, এক্সট্রিমিটি ব্লু মানে তাকে কি বলা হয়? অ্যাক্রোসাইনোসিস যদি থাকে তাহলে সেই বাচ্চাকে তুমি কত দেবে? 1। আর যদি অল বডি পিঙ্ক থাকে, নর্মাল কালার যেরকম সেরকম থাকে, তাহলে তুমি তাকে স্কোর দেবে 2। সেম পাস রেট, যদি অ্যাবসেন্ট থাকে 0, লেস দ্যান 100 থাকে তাহলে 1, আর মোর দ্যান 100 থাকলে 2। তারপরে গ্রিমেস, গ্রিমেস কি রিফ্লেক্স ইরিটেবিলিটি, যদি কোনো রেসপন্স না থাকে সেক্ষেত্রে নো রেসপন্স, সেক্ষেত্রে 0। যদি গ্রিমেস থাকে মানে মিনিমাল রেসপন্স, তোমার সাকশন করছে এরকম যদি থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে সাকশন করার ফলে তোমার ধরো কিছু মিনিমাল রেসপন্স পেলে তুমি, বা পায়ে তোমার রিফ্লেক্স করার ফলে কিছু রেসপন্স পেলে সেক্ষেত্রে 1। আর যদি এমনি নর্মাল যেরকম ক্রাই করছে, ক্রাই করে, কাফ বা স্নিজিং থাকে সেক্ষেত্রে তোমার স্কোর 2। অ্যাক্টিভিটি কি মাসেল টোন, মাসেল টোনে কি যদি ফ্ল্যাক্সিড হয় মানে একদম ঝিমিয়ে পড়েছে সেক্ষেত্রে তাকে 0। কিছু ফ্লেকশনে হাত পা নড়ছে, সেরকম কান্নাকাটি করছে না বাট হাত পা নড়ছে হালকা হালকা, সেক্ষেত্রে 1। আর গুড ফ্লেকশনে হাত পা নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে সেক্ষেত্রে 2। রেসপিরেটরি এফোর্টে কি অ্যাবসেন্ট যদি থাকে তাহলে 0। স্লো ইরেগুলার ব্রিথিং, উইক আস্তে আস্তে মানে জাস্ট হালকা একটা কাঁদছে মানে খুব জোর নেই তার মধ্যে, সেটা হচ্ছে তোমার 1। আর যদি গুড ক্রাইং থাকে মানে একদম প্রপার দেবে, চিল্লে কাঁদে না বাচ্চাগুলো হওয়ার পরই, তাহলে তাকে 2 দেবে। বোঝা গেছে? সবাই জানো তো এটা নাকি? অ্যাক্টিভিটিটা একবার বলবো। অ্যাক্টিভিটিটা বললাম ফ্ল্যাসিড বা লিম মানে হচ্ছে তোমার একদম বাচ্চা ঝিমিয়ে আছে, তুমি একটা পাটা ধরে এরকম নাড়িয়ে দিচ্ছ, বাইরে টোকা মারছো, কোনো রকম কোনো না প্রবলেম হবে না, এটা মনে রাখার সুবিধার্থে যে মানে পরপর আবগার এ ফর অ্যাপিয়ারেন্স, পি তোমার, হ্যাঁ এটা অ্যাক্টিভিটিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। পি ফর পাস, ডি ফর গ্রিমেস, এ ফর অ্যাক্টিভিটি, আর ফর রেসপিরেটরি এফোর্ট, কোনো প্রবলেম নেই। ফার্স্ট তুমি কি দেখবে? ফার্স্টে কি তুমি মাসল টোন ব্যাপারটা দেখতে পাবে? বাচ্চা যখন বেরোবে তখন তুমি কি দেখবে? বাচ্চা বেরোনোর সঙ্গে সঙ্গে তুমি স্কিন কালারটা বাচ্চার দেখতে হবে, ফার্স্টেই কি তুমি ফ্লেকশনের এক্সট্রিমিটির ফ্লেকশন এগুলো দেখতে পাবে, সেই হিসেব অনুযায়ী আগে অ্যাপিয়ারেন্স দেখার কথা। বোঝা গেছে? আচ্ছা, তো স্কোর গুলো তো বললামই। যদি ধরো মাইল্ড ডিপ্রেশন থাকে, মাইল্ড ডিপ্রেশনের ক্ষেত্রে কি কি হতে পারে তোমার, কি কি করতে হবে? মাইল্ড ডিপ্রেশন থাকলে সঙ্গে সঙ্গে যেটা বললাম সাকশন করতে হবে, ব্যাক র্যাপ করতে হবে, জেন্টাল সোল র্যাপ করতে হবে, রেডিয়েন্ট ওয়ার্মারে দিতে হবে ড্রাই করে সঙ্গে সঙ্গে, অক্সিজেন চালাতে হবে যদি সাইনোসিস থাকে সেক্ষেত্রে। যদি একদম পোর কন্ডিশন হয় মানে 4 এর নিচে বা 3 এর নিচে সেভিয়ার ডিপ্রেশন, তাহলে সেক্ষেত্রে পিপিভি বা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন চালু করতে হবে, এগুলো প্রায়োরিটি ওয়াইজ আসতেই পারে, ভালো করে শুনে রাখো। তারপরে তোমার কার্ডিয়াক কম্প্রেশন দিতে হতে পারে, রিসাসিটেশন করতে হতে পারে বেবিকে, এপিনেফ্রিন দিতে হতে পারে, কর্ডে পালসেশন আছে কিনা দেখতে হবে। ঠিক আছে? বোঝা গেছে এই অবধি? বললাম যদি 3 বা 4 এর নিচে থাকে তখন তুমি কি করবে? ফার্স্ট তোমার কাজ হচ্ছে বেবিকে ইমিডিয়েট কট ক্ল্যাম্প করে ড্রাই করে ওয়ার্মারে আনা, ওয়ার্মারে আনার পর বেবির পালস, হার্ট রেট এগুলো চেক করা, চেক করে যদি দরকার হয় রিসাসিটেশন স্টার্ট করতে হবে, রিসাসিটেশনের সঙ্গে উইথ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিতে হবে। যদি 60 বিটস এর কম হয় কার্ডিয়াক কম্প্রেশন দিতে হবে, কর্ডে পালসেশন চেক করতে হবে, এপিনেফ্রিন দিতে হবে,
এবং যদি দরকার হয় তারপরে ইনটিউবেশন করতে হবে, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করতে হবে, তারপরে তোমার ইন্টারমিডিয়েট পিপিভি করতে হবে, এগুলো পরপর আসবে। ঠিক আছে? নেক্সটটাই যাচ্ছি তাহলে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিফ্লেক্স। এখানে দেওয়া আছে, এটা দিয়ে দিয়েছি আমি, এখান থেকে এটা দেখলে বুঝতে পারবে, এখানে আরো সুন্দর করে দেওয়া আছে। পিয়ার যাদবে আমার বইয়ের পেজ হচ্ছে 258, আর পারুল দত্ত হচ্ছে 67। আচ্ছা, এরপরে হচ্ছে রিফ্লেক্সেস। রিফ্লেক্স বেবি, রিফ্লেক্স চেক করতে হয় সবাই তোমরা যখন তোমার রিফ্লেক্স আলাদা একটা প্রসিডিওরই ছিল, সেটার মধ্যেও করেছো, এমনি ফিজিক্যাল এক্সামিনেশনে গিয়েও করেছো। রিফ্লেক্স কি? তোমার একটা ইনভলিন্টারি রেসপন্স টু স্টিমুলাস। তুমি কোনো স্টিমুলাস দিলে সেক্ষেত্রে বেবির অটোমেটিক যে রেসপন্সটা হবে দ্যাট ইজ তোমার রিফ্লেক্স। ঠিক আছে? ফার্স্ট রিফ্লেক্স আমরা কি দেখবো? ফার্স্ট রিফ্লেক্স আমরা দেখবো সাকিং। সাকিং রিফ্লেক্স, সাকিং রিফ্লেক্স কি? তোমার বাচ্চা প্রথমেই সাকিং রিফ্লেক্স হচ্ছে, বাচ্চা মুখের কাছে যদি আঙুল নিয়ে যাও দেখবে বাচ্চা কি করবে, তোমার হা করবে, হা করতে চাইবে। নিপল যদি মায়ের ব্রেস্ট যদি হচ্ছে বেবির মুখের কাছে নিয়ে যাও, বাচ্চা অটোমেটিক্যালি মুখ দিয়ে সেটা টানতে আরম্ভ করবে, দ্যাট ইজ সাকিং রিফ্লেক্স। এটা অটোমেটিক্যালি আফটার বার্থ বাচ্চার মধ্যে চলে আসে। সেরকম তুমি দেখবে বাচ্চার খিদে পেলে আমরা যে কর্নার আছে, মাউথের যে কর্নার, সেই কর্নারে যদি হাত দাও, বাচ্চা তোমার স্টিমুলেট পাবে, স্টিমুলেট পাওয়ার ফলে হা করবে, সেটা হচ্ছে তোমার সাকিং রিফ্লেক্স। ঠিক আছে? এটা তোমার ডিসঅ্যাপিয়ার হয় কবে? 6 মান্থে, 6 মান্থ থেকে আস্তে আস্তে এটা তোমার ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। ইয়েতে পিয়ার যাদবে মানে 4 মান্থ টার্ম লেখা আছে, 4 মান্থ, 4 মান্থ এখানে বলবে না, এখানে 6 মান্থই বলবে, যেটা পারুল দত্তে আছে 6 মান্থ থেকে ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, সেটাই বলবে 6 মান্থ থেকে ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে। আর হচ্ছে স্লিপিং এ যদি বলে তাহলে বলবে 7 মান্থে। স্লিপিং টাইমে ডিসঅ্যাপিয়ার হয় হচ্ছে তোমার 7 মান্থে। বোঝা গেছে? তারপর হচ্ছে রুটিং রিফ্লেক্স। রুটিং রিফ্লেক্স কি? এটা হচ্ছে ওই যে স্ট্রোক যেটা বললাম, যে চিকের কর্নারে যদি স্ট্রোক তোমার আঙুল দিয়ে এরকম টানো বা এরকম টাচ করো তাহলে মুখটা হা করবে, এবং বা ইনফ্যান্টের মাথাটাও সেদিকে, হেডটা সেদিকে টার্ন হয়ে যাবে এবং শাক করা শুরু করবে, দ্যাট ইজ রুটিং রিফ্লেক্স। রুটিং রিফ্লেক্সে কি হয়? রুটিং রিফ্লেক্স হচ্ছে যে ডিসঅ্যাপিয়ার কখন হয়? রুটিং রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার 7 মান্থটা বললাম স্লিপিং এ। সাকিংটা নর্মালি ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করে 6 মান্থ থেকে, যদি স্লিপিং অবস্থায় ডিসঅ্যাপিয়ার বলে তাহলে সেটা 7 মান্থ হবে। আর রুটিং রিফ্লেক্স হচ্ছে অ্যাওয়েক মানে জেগে থাকা অবস্থায় 3 to 4 মান্থ থেকে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করে, আর মানে ঘুমন্ত অবস্থায় অ্যাসলিপে তোমার 7 to 8 মান্থ থেকে। জেগে থাকা অবস্থায় 3 to 4 মান্থ রুটিন, আর হচ্ছে অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায় 7 to 8 মান্থ। লিখেছো? লিখেছো যারা লিখছো? কোথাও অসুবিধা হলে বলবে। তারপর হচ্ছে সোয়ালোইং রিফ্লেক্স। এটা অ্যাসলিক কেন বলছে? এটা অ্যাসলিক বলছে কারণ তোমার রুটিং রিফ্লেক্স বলো, সাকিং রিফ্লেক্স বলো, সবই তোমার মানে ঘুমন্ত অবস্থায় এক সময় ডিসঅ্যাপিয়ার শুরু হয়। আর তোমার মানে যেরকম ধরো রুটিনটা কিন্তু 3 থেকে 4 মাস অবস্থায় মানে জেগে থাকা অবস্থাতেও রুটিন রিফ্লেক্সটা ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে, কিন্তু ঘুমন্ত অবস্থায় থেকে যায়, সেটা 7 to 8 মান্থ থেকে এই ডিসঅ্যাপিয়ারেন্সটা শুরু হয় ঘুমন্ত অবস্থায়, সেই জন্য আলাদা আলাদা করে অ্যাসলিপ আর অ্যাওয়েক বলে লেখা আছে।
বেবি সবসময় কেন জেগে থাকবে? বেবি সবসময় জেগে থাকবে কেন? যদি বেবি রিফ্লেক্স দেখো হসপিটালের ক্ষেত্রে দেখতে পাবে তোমার ঘুমন্ত অবস্থায় রিফ্লেক্সের কিছু মুভমেন্ট ডিফারেন্ট হয়, আবার তোমার জেগে থাকা অবস্থায় সেটা ডিফারেন্ট হয়। যেরকম দেখবে ঘুমন্ত অবস্থায় বাচ্চারা খায়, কি করে খায়? কারণ ওদের রুটিন রিফ্লেক্স, তোমার সাকিং রিফ্লেক্স থাকে সেক্ষেত্রে। আচ্ছা, তারপরে সোয়ালোইং রিফ্লেক্স কি? আফটার সাকিং নিওনেটটা কি করে? গিলে নেয়, ওটা আপনি আপনি ওদের ওটা হয়, আপনি আপনি তোমার ওরা সাকিং রিফ্লেক্সের জন্য গিলে নেয় ভেতরে তোমার। তারপরে কোনো ফুড যদি দাও, তোমার সেই ফুডটা, আমাদের ক্ষেত্রে ধরো সোয়ালোইং রিফ্লেক্সটা কখনো ডিসঅ্যাপিয়ার হয় না, ঠিক আছে? কারণ ডিসঅ্যাপিয়ার যদি হয়ে যেত তাহলে আমরা খেতে পারতাম না। সোয়ালোইং রিফ্লেক্স যদি ডিসঅ্যাপিয়ার, আমরা যখনই মুখে একটা খাবার নিই, ধরো জিভের উপর কোনো একটা খাবার নিলাম, সঙ্গে সঙ্গে কি হয়, সেটা পস্টেরিয়ার মাউথে চলে যায়, দ্যাট ইজ সোয়ালোইং। এটাই এইভাবে আমরা এটাকে, তারপরে পস্টেরিয়ার মাউথে যেটা চলে যায় আমরা অমনি গিলে নিই, ওটাই সোয়ালোইং রিফ্লেক্স, এটা কখনো ডিসঅ্যাপিয়ার হয় না। কিন্তু একটা কথা মনে রাখবে, আমরা দেখবে প্রিম্যাচিওর বেবি যদি হয়, প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে কি বলি, অ্যাসপিরেশনের প্রচুর, বড় বাচ্চার টার্ম বেবির ক্ষেত্রেও প্রিটার্ম বেবির ক্ষেত্রে প্রচুর রিস্কটা বেশি থাকে। প্রি তবে টার্ম বেবির ক্ষেত্রে রিস্কটা একটু কম থাকলেও তোমার আমরা সবসময় কি বলি, বার্পিং, খাওয়ানোর পর 8 ঘন্টা বার্পিং করার কথা কেন বলি? কারণ রিস্ক অফ অ্যাসপিরেশন থাকে বাচ্চাদের, যেহেতু তোমার প্রিটার্ম বেবিদের তোমার সাকিং রিফ্লেক্সও খুব মাইল্ড থাকে, এবং সোয়ালোইং রিফ্লেক্স অনেকের ক্ষেত্রে হয়ই না, খুব অল্প থাকে, সেক্ষেত্রে তোমার অ্যাসপিরেশনের রিস্কটা খুব বেশি থাকে। তাহলে সেক্ষেত্রে যদি তোমার প্রায়োরিটি বেস কোশ্চেন আসে, তুমি কি বলবে? প্রিটার্মের বাচ্চার ক্ষেত্রে রিস্ক অফ অ্যাসপিরেশন হাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি গ্যাগিং রিফ্লেক্সটাও তাই, কোনো সময় ডিসঅ্যাপিয়ার হয় না। গ্যাগিং রিফ্লেক্স কি? বমি বমি পাওয়া, যেটা আনডাইজেস্টেড ফুডে যে বাচ্চারা দুধ তোলা, তারপরে আমাদের কোনো খাবার ভালো লাগলো না বা জোর করে খেলে তারপরে বমি হয়ে যাওয়া, দ্যাট ইজ গ্যাগিং রিফ্লেক্স। মানে যখন একটা ফুড তোমার মাউথে দেয়া হলো, সেটা কোনো কারণে আনডাইজেস্টেড হিসেবে থেকে গেল, বাচ্চাকে খাইয়েছে, খাওয়ানোর পর বার্পিং করেনি, বার্পিং না করানোর ফলে কি হচ্ছে, আমরা বলি দুধ তুলে দিল বাচ্চা, দ্যাট ইজ গ্যাগিং রিফ্লেক্স। তার মানে ওদের তুলে দিচ্ছে, আনডাইজেস্টেড ফুডটা তুলে দিচ্ছে, দ্যাট ইজ গ্যাগিং রিফ্লেক্স, যেটা কখনো ডিসঅ্যাপিয়ার হয় না। ভমিটিং টেন্ডেন্সি, যেটা কিসের কারণে এটা হয়? থ্রোট বা ফ্যারিংসে তোমার ইরিটেশন হয়, ফলে তোমার গ্যাগিং রিফ্লেক্সটা আসে, এটা লাইফ লং থেকে যায়। তারপরে আমার হচ্ছে স্নিজিং অ্যান্ড কাফিং রিফ্লেক্স, এটাও তাই, কখনো ডিসঅ্যাপিয়ার হয় না। কোনো ফরেন সাবস্টেন্স যদি আপার বা লোয়ার মিডওয়েতে চলে যায়, ধরো ধুলো গেল বা তোমার কোনো কোনো পদার্থ গেল, কোনো ফরেন কোনো ধুলো কণা গেল বা কোনো কিছু গেল, সেক্ষেত্রে আমরা কি করি, হাঁচি দিই বারবার, বা ফুলের রেণু টাইপের কিছু গেলে আমরা বারবার হাঁচি দিই না? দ্যাট ইজ কি, ফরেন সাবস্টেন্স আমার আপার বা লোয়ার মিডওয়েতে চলে গেছে, আমি আপার স্পেসেসটাকে ক্লিয়ার করার জন্য স্নিজিং হয়, এবং লোয়ার এয়ার প্যাসেজটাকে ক্লিয়ার করার জন্য কাফিং হয়, এটা জেনে রাখার জন্য ভালো। যদি আপার এয়ারওয়েটাতে কিছু ঢুকে যায়, সেক্ষেত্রে আমাদের স্নিজিং এর মাধ্যমে বের হয়, এবং লোয়ার এয়ারওয়েতে যদি কিছু ঢুকে যায়, সেক্ষেত্রে আমাদের কাফিং হয়। জল বলি না আটকে গেছে গলায়, তখন কাশি টাশি হয়, সেক্ষেত্রে হচ্ছে স্নিজিং কাফিং রিফ্লেক্সটা কাজ করে। এটাও তাই, কখনো তোমার ডিসঅ্যাপিয়ার হয় না স্নিজিং কাফিং রিফ্লেক্স। তারপরে হচ্ছে আমার ব্লিঙ্কিং রিফ্লেক্স। ব্লিঙ্কিং রিফ্লেক্স কি? ব্লিঙ্কিং রিফ্লেক্স হচ্ছে যদি তোমার কোনো ব্রাইট লাইটের কাছে, টর্চ, আমরা যেটা এখন এটা অ্যাবসলিউট হয়ে গেছে, এখন আর করা হয় না বাচ্চাদের টর্চের আলো দিয়ে। আগে যেটা করা হতো, ওই টর্চের আলো বাচ্চাদের চোখের সামনে ধরলে বাচ্চার আইলিডটা সাডেন ক্লোজিং, বন্ধ হয়ে যায়। বা এখন যেটা লাউড নয়েজে করা হয়, তোমার জোরে একটা কিছু শব্দ করা হয়, এরকম টাইপের কিছু শব্দ করে দেখা যায় যে বাচ্চার আইলিডটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, এটাও তাই, কোনো সময় তোমার ডিসঅ্যাপিয়ার হয় না। এটা কেন হয়?
এটা মেনলি আইটাকে প্রোটেকশন করে, আইলিডটা ক্লোজারের মাধ্যমে তোমার আইটা প্রোটেক্ট হয়। বুঝা গেছে? এটা থেকে তুমি কি কি দেখতে পাবে, বাচ্চার কোনো ব্লাইন্ডনেস আছে কিনা। ধরো বাচ্চাকে তুমি যতই ব্রাইট লাইট দিচ্ছ, চোখ টোক কিছু বন্ধ বন্ধ কিছু করছে না, তার মানে তোমাকে কি বুঝতে হবে, ওর ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ আগের দিন আমি বলেছিলাম একটু একটু কি কি নার্ভ রয়েছে। ক্রেনিয়াল নার্ভের থার্ড, ফিফথ আর সেভেন্থ, এই তিনটে নার্ভে তার মানে ওর কোনো ডিসফাংশন আছে, ফলে ওর ব্রাইট লাইট কিছু দিলেও ওর কোনো আয়ের কোনো নার্ভাস সিস্টেম কাজ করছে না। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমার ডলস আই। ডলস আই কি? ডলস আই হচ্ছে যদি নিওনেটের মাথা, ধরো বাচ্চারা সোজা হয়ে শুয়ে আছে, ঠিক আছে, যদি তার মাথাটা সঙ্গে সঙ্গে ধরো তুমি লেফট বা রাইট সাইডে ঘুরিয়ে দিলে, নর্মালি আই তোমার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সাইডে ঘুরবে না, দেখবে। হ্যাঁ, থার্ড, ফিফথ আর সেভেন্থ বললাম, এই তিনটে ব্লিঙ্কিং এ। আর ডল সাইটা হচ্ছে ধরো মাথাটা তুমি একদিকে সঙ্গে কোনো রাইট বা লেফটে হঠাৎ করে ঘুরিয়ে দিলে, চোখটা সঙ্গে সঙ্গে বাচ্চাটা সেদিকে ঘুরবে না, কিছুক্ষণ দেখবে সময় নেওয়ার পর চোখটা সেদিকে ঘুরবে। ঠিক আছে, এটা তোমার ডিসঅ্যাপিয়ার হয় কখন, মানে মোটামুটি ফিক্সেশন যখন থেকে, ওই হোল্ডিং, হেড হোল্ডিং কখন বলেছিলাম, হেড হোল্ডিং কখন থেকে শুরু হয়, হেড হোল্ডিং কখন থেকে শুরু হয়, 3 মান্থস থেকে। এই যখন থেকে হেড হোল্ডিং শুরু হয় মানে ফিক্সেশন ডেভেলপ করে, তখন থেকে আস্তে আস্তে ডলসাইটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, মানে নিউ পজিশনে গেলে আইটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ডলসাই। আচ্ছা, তারপরে কি, ডলসাইয়ের পর হচ্ছে তোমার পামার গ্যাপস। পামার গ্যাপসটা কি? পামার গ্যাপসটা হচ্ছে তোমার নিওনেটাল পামে, মানে বাচ্চার তালুতে যদি কিছু অবজেক্ট দিয়ে তোমার দাগ কাটা, ধরো পেনের পেছন দিয়ে বা চাবির পেছন দিয়ে যদি দাগ কাটো, সেক্ষেত্রে কি হবে, তোমার হাত মুঠোটা বা একটা আঙুল দাও, কোনো আঙুল দিলে পামে, দেখবে হাতের মুঠোটা এরকম করে বন্ধ হয়ে সেটাকে গ্র্যাপস করতে চাইবে, মানে এরকম ধরবে না, আঙুল ধরছে বাচ্চা, দ্যাট ইজ পামার গ্র্যাপস। এটা তোমার ডিসঅ্যাপিয়ার হয় 6 উইক টু 3 মান্থের মধ্যে, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে 6 উইক টু 3 মান্থ। বোঝা গেল পামার গ্র্যাপসটা? আচ্ছা, তারপরে হচ্ছে প্ল্যান্টার। প্ল্যান্টার হচ্ছে তোমার প্ল্যান্টার গ্রাফস আছে, তার আগে ব্যাবিনস্কিটা বলি। ব্যাবিনস্কি রিফ্লেক্স কি? ব্যাবিনস্কি রিফ্লেক্স হচ্ছে সোলে, মানে পায়ের উল্টো দিকে, পায়ের উল্টো দিকের সোলে যদি তুমি জেন্টাল কোনো কিছু দিয়ে স্ট্রোক করো, পেন দিয়ে হতে পারে, বা দেখবে অনেকে এরকম চেক করে বাচ্চা হওয়ার পরই চাবির পেছন দিয়ে বা পেনের পেছন দিয়ে তুমি যদি সোলে কোনো স্ট্রোক করো, তাহলে দেখবে নিউবর্নের যে টোটা ডলসাই কবে ডিসঅ্যাপিয়ার হয়, যখন ফিক্সেশন ডেভেলপ হয়, ফিক্সেশন ডেভেলপ হয় 3 to 4 মান্থে, তখন থেকে তোমার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো যদি দেখো ওই সোলে যদি তোমার জে শেপ কিছু আঁকো বা কোনো স্ট্রোক কাটো, তখন কি হবে, নিউবর্নের টোটা ডর্সিফ্লেক্সেস হবে ডাউনওয়ার্ড, আর আঙুলগুলো হাইপার এক্সটেন্ডেড, মানে আঙুলগুলো ছড়িয়ে যাবে আর টোটা ফ্লেক্সড হয়ে যাবে, ডাউনওয়ার্ডে টোটা ফ্লেক্সড হবে আর আঙুলগুলো ছড়িয়ে যাবে, দ্যাট ইজ ব্যাবিনস্কি রিফ্লেক্স। এস আঁকো বা জে আঁকো, তাহলে এটা দেখা যায়। ডিসঅ্যাপিয়ার হয় 6 মান্থে। ডিসঅ্যাপিয়ার হয় ব্যাবিনস্কি হচ্ছে 6 মান্থে। ব্যাবিনস্কিটা বোধহয় ব্যাবিনস্কিটা ইয়েতে নেই, পারুলতে নেই। হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার হয় 6 মান্থে। যদি 12 মান্থ অব্দিও থেকে যায় তাহলেও কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে 12 মান্থের পরে স্ক্রিন দেখা যাচ্ছে তো, সবাই কি দেখতে পাচ্ছ না স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছ না? ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার হয় তাহলে কবে বললাম, ব্যাবিনস্কি 6 মান্থে। 12 মান্থ অব্দি থেকে গেলেও কোনো প্রবলেম নেই, এটা একটা নর্মাল রিফ্লেক্স। এটা মেইনলি তোমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এটা ইউজ করা হয়।
কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ঠিক আছে কিনা দেখার জন্য এই ব্যাবিনস্কি রিফ্লেক্সটা ইউজ করা হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার আসি প্ল্যান্টারটা একই জিনিস, শুধুমাত্র ব্যাবিনস্কির উল্টো। এটা হচ্ছে সোলের আউটার অ্যাসপেক্টে হিল টু টো, হিল থেকে টো এর দিকে সেম স্ট্রোক করা হয়। সেম এটাও তোমার কি হয়, তোমার ফিঙ্গার গুলো কার্ল হয়ে যায় এবং টোটা সেম রিফ্লেক্স হয়। ফিঙ্গার গুলো এরকম কুকড়ে যায়, ওটা ফিঙ্গার গুলো হাইপার এক্সটেন্ডেড হচ্ছিল। এই পেজটা থেকেই বলছি, যেগুলো এক্সট্রা বলছি সেগুলো এই যে এখানে কিছুটা দেওয়া আছে, এই পিয়া যাদবে সেটা থেকে বলছি। এটার প্ল্যান্টার রিফ্লেক্সটা ডিসঅ্যাপিয়ার হয় কবে? 8 মান্থ থেকে। ব্যাবিনস্কি হয় হচ্ছে 6 মান্থ থেকে, আর প্ল্যান্টারটা হচ্ছে হয় 8 মান্থ থেকে। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার স্টেপিং বা ডান্সিং রিফ্লেক্স। স্টেপিং বা ডান্সিং রিফ্লেক্স ফ্ল্যাট পজিশনে যদি বাচ্চাকে তুলে ধরো, বাচ্চাকে সোজা করে যদি ভার্টিক্যাল পজিশনে ধরো, দেখবে ও কি করবে, ওর তোমার পা গুলো একটা একটা যেরকম হাঁটে না সেরকম টাইপের একটা পা অল্টারনেটিভলি র্যাপিডলি পাটা ফেলবে, ফ্লেকশন এক্সটেনশন করবে লেগে, এবং একটার পর একটা পা ফেলবে। এটা তোমার 3 to 4 উইকস এর পর থেকেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। স্টেপিং বা ডান্সিং রিফ্লেক্স, ফ্ল্যাট সারফেসে যদি বাচ্চাকে ভার্টিক্যাল পজিশনে দাঁড় করাও, র্যাপিড অল্টারনেটিংলি তোমার ফ্লেকশন এবং এক্সটেনশন হবে লেগের, এবং স্টেপ ফেলবে এক এক করে। সেটা ডিসঅ্যাপিয়ার হয় 3 to 4 উইক থেকে। বোঝা গেল? আর তোমার যেটা আছে টনিক ক্লনিক রিফ্লেক্স। টনিক ক্লনিক রিফ্লেক্সটা হচ্ছে যদি তোমার বাচ্চার মাথাটা একদিকে, কোনো একদিকে রাইট বা লেফট কোনো একদিকে ঘুরিয়ে দাও, দেখবে হাত এবং পাটা সেম সাইডে এক্সটেন্ড করবে, এবং অপোজিট সাইডের মানে ধরো তুমি ডান দিকে ঘুরিয়ে দিলে হাত আর পাটা ডান দিকে, ওই দিকের হাত আর পাটা ওই দিকে এক্সটেন্ড হয়ে যাবে, এবং অপোজিট সাইডে লেফটের হাত আর পাটা কি হবে, ফ্লেক্স হয়ে যাবে, বুকের ওপরে চলে আসবে হাতটা, আর পাটাও ফ্লেক্স হয়ে যাবে। প্ল্যান্টারটা একবার বলবো, তাই তো? প্ল্যান্টার, আচ্ছা আগে ব্যাবিনস্কিটা বলি। ব্যাবিনস্কি রিফ্লেক্সে কি হচ্ছে, ব্যাবিনস্কি রিফ্লেক্সে ব্যাবিনস্কি রিফ্লেক্সে কি হচ্ছে, ব্যাবিনস্কি রিফ্লেক্সে যদি তুমি বাচ্চার সোলের ল্যাটেরাল অ্যাসপেক্টে, এটা ল্যাটেরাল অ্যাসপেক্ট, ওটা হচ্ছে আউটার অ্যাসপেক্ট, এটা যদি ল্যাটেরাল অ্যাসপেক্টে তুমি কি করবে, ল্যাটেরাল অ্যাসপেক্টে যদি কোনো স্ট্রোক করো, জে শেপ বা এস শেপ যদি কোনো স্ট্রোক করো, সেক্ষেত্রে কি হবে, টোটা তোমার বিগ টোটা হবে ডরসিফ্লেকশন হবে ডাউনওয়ার্ডে, আর ফিঙ্গার গুলো হাইপার এক্সটেন্ডেড হয়ে যাবে, মানে ফিঙ্গার গুলো চারিদিকে ছড়িয়ে যাবে, এবং টোটা কার্ল হয়ে ডাউনওয়ার্ডে চলে আসবে। বোঝা গেছে? ডরসিফ্লেকশন হবে, টোটা আপওয়ার্ডে ডরসিফ্লেকশন হবে, এবং টো তোমার ফিঙ্গার গুলো এক্সটেন্ডেড হবে, মানে পাটা ছড়িয়ে যাবে, এরকম করে আঙুলগুলো চারিদিকে ছড়িয়ে যাবে। দ্যাট ইজ, আমি তোমাদের ছবি দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমার ব্যাবিনস্কি রিফ্লেক্স। আর প্ল্যান্টার রিফ্লেক্সটা কি, প্ল্যান্টার রিফ্লেক্সটা ঠিক তোমার নেগেটিভ ব্যাবিনস্কি, ওটা ল্যাটেরাল অ্যাসপেক্টে হচ্ছিল, এটা আউটার অ্যাসপেক্টে হবে। হিল টু টো যদি তুমি স্ট্রোক কাটো, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার ফিঙ্গার গুলো কার্ল হয়ে যাবে, ওখানে ফিঙ্গার গুলো হাইপার এক্সটেন্ডেড হচ্ছিল, এখানে ফিঙ্গার গুলো কার্ল মানে এরকম বুঝে যাবে, আর টুটা ডাউনওয়ার্ড হয়ে যাবে। দাঁড়াও ছবি দেখাচ্ছি, ছবি দেখালে বুঝতে পারবে।
হ্যাঁ মোরও বলবো। এই যে আমি যদি পরের দিন প্ল্যান্টারটার পাই বলবো, এই যে এটা হচ্ছে ব্যাবিনস্কিটা, ঠিক আছে? ল্যাটেরাল অ্যাসপেক্টে দাগ কেটেছে, দেখো ল্যাটেরাল অ্যাসপেক্টে দাগ কাটা হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা এবার? ফিঙ্গার গুলো দেখো হাইপার এক্সটেন্ডেড হয়ে গেছে, ফিঙ্গার গুলো হাইপার এক্সটেন্ডেড। ঠিক আছে, আর মোড়োটা বাকি আছে। মোড়ো কি, মোড়ো যদি এখন এটাও অ্যাবসলিউট হয়ে গেছে, এখন আর এই 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 মানে এটা ইউজ করা হয় না, এখন লাউড নয়েজ দিয়ে মোড়োটা মেনলি করানো হয়। কি করানো হয়, যদি তোমার বাচ্চাকে কি করা এখন আগে যেটা হতো ইকুইলিব্রিয়াম চেঞ্জ করা হতো, বাচ্চাকে তোমার কোনো কিছুর ওপরে নেওয়া হতো, নেওয়া হয়ে একটু ডিস্টেন্স থেকে বাচ্চাকে নিচে হাত দিয়ে মানে ছেড়ে দেওয়া হতো, জাস্ট একটু হালকা ডিস্টেন্স থেকে ছেড়ে দেওয়া হতো। এখন সেটা লাউড ভয়েসে করা হয়। যদি তুমি পাশে হাততালি দাও বা এরকম টাইপের জোরে কোনো আওয়াজ করো, সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে তোমার সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে তোমার আর্মের জেনারেলাইজ মাস্কুলার কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবে। সেটা কি কি, হ্যাঁ, আর ওই নেগেটিভ নেগেটিভ ব্যাবিনস্কিটা প্লান্টার বলছে। তাও আমি তোমার একটা, আমি একটা ভালো একটা ছবি ছিল, আমি এখন দেখতে পাচ্ছি না ওটা ইয়েতে, যদি আমি খুঁজে পাই আমি তাহলে তোমাকে দেখাবো, ঠিক আছে? ওটা ওটা হচ্ছে মানে প্রপার বোঝা যেত ব্যাবিনস্কি কোনটা আর প্ল্যান্টার কোনটা, আমি এখন খুঁজে পাচ্ছি না নেটে। আচ্ছা, যাই হোক, যদি তোমার লাউড নয়েজ বা কিছু দেয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে হচ্ছে তোমার অ্যাবডাকশন অ্যান্ড এক্সটেনশন হবে আর্মের, আর্মটা এক্সটেন্ড করবে এবং অ্যাবডাক্ট হবে, সিমেট্রিক অ্যাবডাক্ট। আর তোমার লেগও তাই হবে। আর আঙুলগুলো ফ্যানিং অফ ফিঙ্গার, মানে একদম তোমার ছড়িয়ে যাবে। আর থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গারটাই কি হবে, সি শেপড একটা তোমার করবে। তারপরে কি হবে, এটা প্রথমে হবে, দেন কি হবে, দেন এক্সট্রিমিটি গুলো ফ্লেক্স এবং অ্যাডাক্ট হবে এবং বেবি কাঁদতে শুরু করবে। এটা ডিসঅ্যাপিয়ার হয় কবে, স্ট্রং হয় 2 মান্থে গিয়ে, আর ডিসঅ্যাপিয়ার হয় হচ্ছে 3 to 4 মান্থে। ডান্সিং রিফ্লেক্সটা পিয়ার কি বলে ইয়েতেই আছে, কি বলে পারুল দত্তেই আছে, ঠিক আছে? ডান্সিং রিফ্লেক্সটা পারুল দত্তেই আছে, একটু দেখবে ভালো করে খুঁজে পাবে, মানে আমি যেখানে পাঠিয়েছি তার মধ্যেই আছে। আচ্ছা, হ্যাঁ চমকে যাওয়াটাই মোড়োটা, এই যে এইটা কি একটা হয় কোনটা, এই যে এইটা মোড়োটা। আচ্ছা, ওই পেজে নেই, আগে যেটা শো করাচ্ছিলাম সেই পেজটাই আছে, ওর ভেতরেই আছে, দেখবে জাস্ট 4টে তো পেজ। আচ্ছা, আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার না পেলে আমাকে বলবে, ঠিক আছে, পরের দিন। আর একটা যেটা হচ্ছে সেটা তোমার এই যে প্যারাসুট রিফ্লেক্স, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট। যদি বাচ্চাকে তুমি আপরাইট পজিশনে ধরো, মানে এরকম ঠিক এই যে যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি বাচ্চাকে ধরো, বাচ্চা দেখবে আপনি যেরকম নিজেকে বাঁচাতে চায় না, এই যে যেরকম ধরো এই সাইকেল থেকে পড়ে গেলে যেরকম আমরা হাতটা দিয়ে নিজেকে বাঁচাতে চাই, ঠিক বাচ্চা সেরকম আর্ম দুটো এক্সটেন্ড করে দেবে যাতে না পড়ে, সেরকম একটা মানে এটা অটোমেটিক্যালি কিন্তু ইনভলেন্টারি ভাবেই বাচ্চার আর্ম দুটো এক্সটেন্ড হয়ে যায় যাতে বাচ্চা না পড়ে,
ঠিক আছে? এটা তোমার লাইফ লং থাকে, দেখবে আমরা পড়তে গেলে এরকমই হাত দিয়ে এরকম ভাবে আটকাতে চাই। তোমার 6 to 7 মান্থ থেকে এটা শুরু হয় অ্যাপিয়ার হওয়া, এটা লাইফ লং থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো প্যারাসুটটা? ওকে, চলো এইগুলো পড়বে। আর পরের দিন সাইকিয়াট্রিতে তো ওইগুলো পড়া থাকলো। আর আর কেএমসি আর ব্রেস্ট ফিডিংটা দেখে এসো, ওটা তো খুব ইজি, জাস্ট একবার তোমাদের কাছে শুনবো আর আমি একবার কিছু কিছু বলে দেবো, ঠিক আছে? ব্যাবিন্সকিটা তোমার কি বলছো? ব্যাবিন্সকি ডিসঅ্যাপিয়ার কি 9 to 1 ইয়ারে হয়? ব্যাবিন্সকি ডিসঅ্যাপিয়ার বললাম হচ্ছে 6 মান্থ থেকে শুরু হয় ডিসঅ্যাপিয়ারেন্স হওয়া ব্যাবিন্সকি। মোরো রিফ্লেক্সটা ডিসঅ্যাপিয়ার হয়, স্ট্রং হয় 2 মান্থে, আর 3 to 4 মান্থে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু হয়। সাইকিয়াট্রিতে বললাম সিজোফ্রেনিয়া আর ওসিডি পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট দিন, আজকে ভেবেছিলাম হয়ে যাবে, হলো না। ঠিক আছে, থ্যাংক ইউ।